বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লাইভে যারা আমার কথা শুনছেন এবং শুনবেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনেরা আমার আদাব গ্রহণ করুন। আপনারা জানেন করোনা প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে মৃত্যুর হার দিন দিন বেড়ে চলছে, আক্রান্তের হারও বাড়ছে। আজকে গত 24 ঘন্টা সর্বোচ্চ মৃত্যু 119 জন। এমতা অবস্থায় বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল থেকে সারা দেশে লকডাউন আমি মনে করি একটা কার্যকরী পদক্ষেপ না। এটা যদি সফলতার সহিত লকডাউন ঘোষণাটা বাস্তবায়ন করা না যায়, সেক্ষেত্রে লকডাউন দিয়ে লাভ কি? দেশের অর্থনৈতিক ক্ষতি। আপনারা লকডাউনের সময় অবশ্যই এই যে ঢাকাতে আমরা দেখতে পাই কি স্বাস্থ্যবিধি মানছে না ছেলেমেয়েরা, পাড়ায় পাড়ায় ছেলেমেয়েরা বাসার সামনে লাইন ধরে বসে থাকে, সিগারেট টানে, একটার সাথে একটা বসি, ছেলে মেয়ে কোনো স্বাস্থ্যবিধি ধারে না, সামাজিক যে দূরত্ব সেটাও মানা হয় না। আর খোদ ঢাকাতেই অলিগলি দোকানগুলা, খাওয়ার দোকানগুলা, সেগুলাতে কোনো স্বাস্থ্যবিধি মানা হয় না। সেখানে কোনো পানি, সাবান, হ্যান্ড স্যানিটাইজার এগুলোও রাখা হয় না। গ্রামে গঞ্জে তো আসলে এগুলা বাস্তবায়ন অত্যন্ত কঠিন ব্যাপার। মাস্ক তো অনেকেরই নেই। আমি আজকে একটা এলাকাতে মাস্ক বিতরণ করতে গিয়েছি, আমি পুরো মার্কেটে বাজারে আমি 10-15 জনের মাস্ক দেখলাম, আর সবাই মাস্কবিহীন। এই অবস্থা করোনার প্রাদুর্ভাব বাড়া অস্বাভাবিক কিছু না। আপনারা লকডাউন ঘোষণা দিয়েছে, লকডাউন ঘোষণা বাস্তবায়নের জন্য যারা দায়িত্বে, আমি মনে করি তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে সেক্ষেত্রে লকডাউনের উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব হবে। আর আমি সরকারের কাছে নিবেদন করব, পুলিশ দিয়ে লকডাউন বাস্তবায়ন করা যাবে না। এখানে সেনাবাহিনীকে মাঠে নামাতে হবে, বিজেপিকে মাঠে নামাতে হবে, তারপরে আমাদের র্যাব আছে তাদেরকেও মাঠে নামাতে হবে এটা বাস্তবায়নের জন্য। এই কাজটা করা অত্যন্ত জরুরি। তো আগামী দিন আমরা যে লকডাউন পালন করছি, লকডাউন সরকার ঘোষণা করেছে, জরুরি সেবা গুলা কার্যক্রম চলবে যথা নিয়মে।
পণ্যবাহী যানবাহন ও রিক্সা চলাচল করবে। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খাদ্যের যে সকল দোকান, বিশেষ করে হোটেলগুলা চলবে, কিন্তু হোটেলে বসে কোনো কিছু খাওয়া যাবে না। তারপরে অন্যান্য শপিং মল, গণপরিবহন, পর্যটন কেন্দ্র, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র, এগুলা সব বন্ধ থাকবে। এই ঘোষণা বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সেক্ষেত্রে আমরা লকডাউনটা ইনশাল্লাহ আমরা লকডাউনের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করতে পারব। আসলে আজকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে করোনা প্রাদুর্ভাব মোকাবিলায় আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় 8 মার্চ 2020 সালে। সারা বিশ্বে এখনো পর্যন্ত আক্রান্ত 18.1 কোটি মানুষ। সারা বিশ্বে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা 39.2 লাখ। বাংলাদেশে মোট আক্রান্ত 8,86,138 জন। মোট মৃত্যু 14,053। মোট সুস্থ 8,08,054 জন। এখনো আক্রান্ত রোগী আছে 68,231 জন। এটা আমি মনে করি বাংলাদেশে অন্যান্য উন্নত দেশগুলোর চাইতে বা স্বাস্থ্য ব্যবস্থা যেসব দেশে আমাদের চাইতে উন্নত, তাদের থেকে আমরা অনেক ভালো আছি। এটা একমাত্র সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টা থেকে। আমরা তো জিরো থেকে শুরু করেছি করোনা বিরোধী প্রতিরোধ। নেত্রী শুরু করেছে। এ সম্পর্কে ডাক্তারদের কোনো ধারণা ছিল না। বাইরে থেকে ডাক্তার এনে, চিকিৎসক এনে, এখানে চিকিৎসকদেরকে ট্রেনিং দিয়ে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে করোনা প্রাদুর্ভাব মোকাবিলা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং চেষ্টা অব্যাহত আছে। করোনা প্রাদুর্ভাবে যখন বিপর্যস্ত পৃথিবী, লকডাউনের কারণে অর্থনৈতিক হুমকির মুখে পৃথিবীর বহু উন্নত দেশ, ঠিক তখনও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার দক্ষ পরিচালনা বাংলাদেশ থেমে নেই। শেখ হাসিনার নেতৃত্বে শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। করোনার এই আপদকালীন সময়েও বঙ্গবন্ধু কন্যার সাহসিকতা বাংলাদেশ আজ 6,03,681 কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছে।
করোনাকালীন দিনমজুর নিম্ন আয়ের মানুষের ঈদ উপহার স্বরূপ ৩৫ লক্ষ পরিবারকে ২,৫০০ টাকা করে প্রদান করা হয়েছে। গত ২ বছরে ৩৫ লক্ষ পরিবারকে প্রায় ১,৭৬০ কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে। এছাড়াও প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে উপবৃত্তি প্রদান করেছে। দেশের অর্থনীতির উন্নতির লক্ষ্যে কৃষিখাত সহ অনেকগুলো খাতে স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণ ভর্তুকি দিচ্ছে। যুবকদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে। থেমে নেই অবকাঠামোগত উন্নয়ন। এগিয়ে চলছে পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটর, এক্সপ্রেসওয়ে, টানেল নির্মাণের মতো প্রকল্প। মহাসড়ক সেতুগুলো উন্নত হচ্ছে। 4 লেন 6 লেনে গ্রামকে শহরে রূপান্তরিত করতে চলছে অনেকগুলো যুগান্তকারী প্রকল্প। প্রযুক্তি খাতও থেমে নেই। এগিয়ে চলছে বঙ্গবন্ধুর দহিত্র সজীব ওয়াজেদ জয়ের মেধাবী নেতৃত্বে। ক্ষুধামুক্ত বাংলাদেশ এখন শুধুমাত্র কাগজে কলমে নয়, শেখ হাসিনার নেতৃত্বে এখন বাংলাদেশ ক্ষুধামুক্ত। এই নেতৃত্ব অব্যাহত থাকলে অচিরেই বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত একটি স্বয়ং সম্পূর্ণ উন্নত বাংলাদেশ। করোনার ভ্যাকসিনেও শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এগিয়ে আছে বাংলাদেশ। বিশ্বের অনেক উন্নত দেশে চেয়েও ভ্যাকসিন কার্যক্রমে এগিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশে প্রায় 1.01 কোটি ডোজ ভ্যাকসিন নিয়েছে। অন্যদিকে যদি উন্নত বিশ্বের সাথে তুলনা করি তাহলে দেখা যায় অস্ট্রেলিয়া 71 লাখ, মালয়েশিয়া 70 লাখ, সুইজারল্যান্ডে 69.8 লাখ ডোজ ভ্যাকসিন নিয়েছে। দেশরত্ন শেখ হাসিনা দক্ষ পরিচালনা যথাশীঘ্রই আরও ভ্যাকসিন আমদানি হবে এবং আমরা আশা করি আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশে প্রতিটি মানুষ করোনা ভ্যাকসিন নেওয়ার সুযোগ পাবে। আজকে আসলে অন্য বিষয়ে কথা বলতে চাইনি। আমি সকলের প্রতি বিনীত আহ্বান জানাবো, অন্য কথা একটু বলবো বলার আগে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন এবং লকডাউনের যে উদ্দেশ্য সে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমাদেরকে সহযোগিতা করেন। এটা হচ্ছে আপনাদের কাছে বিনীত আহ্বান। আর আমি 2-3টা বিষয়ে একটু বলবো। সেটি হচ্ছে আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর আমাকে একটু বলতে হয়। আর আমাকে বলতে হচ্ছে নোয়াখালীর অপরাজনীতির বিষয়েও কয়েকটা কথা আমাকে বলতে হচ্ছে। আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। আমার এখানে গত 6 মাস রক্তক্ষয়ী সংঘাত চলছে। 2 জন মায়ের বুক খালি হয়েছে। শত শত নেতাকর্মী আমাদের আহত হয়েছে। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আজকে কষ্ট লাগে, আমি যখন মূলধারার আওয়ামী লীগের পক্ষে থানাতে মামলা দিতে যাই, আমাকে গুলি করেছে। আমার পৌরসভায় 2000 গুলি করেছে।
মামলা নেইনি। আমাকে মুসাফিরে গুলি করেছে, মামলা নেইনি। আমাকে চরপকিরাতে গুলি করেছে, মামলা নেইনি। কোম্পানিগঞ্জে প্রায় 2000 গাছ নিধন করেছে, কেটে ফেলেছে, কেটে রাস্তায় ফেলে দিয়েছে, সরকারি গাছ। নেত্রী বলেছে 3টা গাছ লাগানোর জন্য সবাইকে, ঔষধি, বনজ, তারপরে ফলন, এই 3টা গাছ লাগানোর জন্য বলেছে। অথচ 2000 গাছ এখানে নিধন হয়েছে হরতালের নামে, অবরোধের নামে। কিন্তু এখানকার উপজেলা চেয়ারম্যান, ইউনো এবং ফরেস্ট অফিসার মামলা করে নাই। শুনেছি মামলা কোথায় জানি একটা হয়েছে, সেটাও কোনো কাউকে আসামি করা হয়নি। এটা উপজেলা চেয়ারম্যান সাহেবের নির্দেশ, এটা ইউনোর নির্দেশ, কাউকে আসামি করা যাবে না। তো আজকে আমি থানাতেও একটা মামলা পাঠিয়েছি। রেড ক্রিসেন্টের একটা লোক আমার কাছে আসছে, আমি বলছি আপনার মামলা দেন। মামলাটা নেইনি, কোনো মামলা নিচ্ছে না। আদালতে গেলেও আজকে আমাদের উকিলেরা, আমাদের বিভিন্ন কর্মীরা, সেখানে গিয়েও একই অবস্থা। কোম্পানিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনে হয়, মহোদয় আপনার প্রতি সম্মান দিয়ে, তো আপনাকে সম্মান দিয়ে বলছি, বিচার বিভাগ আমি ব্যক্তিগতভাবে জানি এখন অনেক স্বাধীন আগের চাইতে। এই স্বাধীন বিচার বিভাগকে আজকে কেন বিতর্কিত করছেন আপনারা? আপনি কেউ যদি মামলা দেয়, সেক্ষেত্রে মামলা আপনি নেন, সে মামলা তদন্ত করে যদি মিথ্যা প্রমাণিত হয়, সে মামলা ফেলে দেন। কিন্তু আপনি তো কোনো আবেদনকারীর মামলা বিষয়ে কথা বলতে পারেন না। আমি জানি আপনারা হয়তো কোনো রুল নীতি জারি করতে পারেন না কাদের উপরে, কিন্তু আপনার একটা পর্যবেক্ষণ তো আপনার মুখে বলতে পারেন, লিখতে পারেন। আপনি কেন গত 6 মাস এই কেসগুলা নেন নাই? কেসগুলা গড়িমসি করতেছেন। গত 6 মাস এখানে তাণ্ডব চলতেছে। আপনি পর্যবেক্ষণে বলতে পারতেন, লিখতে পারতেন। ওবায়দুল কাদের সাহেব আমাদের এলাকার এমপি, তারপরে নোয়াখালীর ডিসি, এসপি, কোম্পানিগঞ্জের উপজেলা চেয়ারম্যান, ইউনো, ওসি তদন্ত, এসিল্যান্ড, এদেরকে জিজ্ঞাসা করতে পারতেন যে আজকে 6টা মাস এখানে তাণ্ডব চলছে, আপনাদের কি কিছু করণীয় নেই? আপনি বলছেন কোম্পানিগঞ্জে একটা কোর্ট আপনি নির্মাণের জন্য বলছেন যে এখানে একটা কোর্ট নির্মাণ করা দরকার। এই কথাটা না বলে আপনি তো কেন আজকে গন্ডগোল হইলে তো সেখানে মামলা নিবেই, থানা না নিলে আপনাকে নিতে হবে। মানুষ কোথায় যাবে? তাহলে কার কাছে যাবে? আপনি দেখে দেন যে আপনি অমুক জায়গায় যান, আর না হলে এটা বন্ধ করান। সংশ্লিষ্ট যারা এটার সাথে, তাদেরকে বলেন এটা বন্ধ করতে। কেন আজকে কোম্পানিগঞ্জে গত 6 মাস পর্যন্ত দুর্যোগ চলছে? মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। গত 14 অথবা 15ই মার্চ কোম্পানিগঞ্জের অপরাজনীতির হোতা বাদল গ্রেপ্তার হয়েছে। 19 তারিখে তার একটা মামলায় জামিন হয়েছে, 3টা মামলা।
আর 2টা মামলা আপনি 25 তারিখ দিয়েছেন জামিন শুনানোর জন্য। কিন্তু মাননীয় ম্যাজিস্ট্রেট মহোদয়, আপনি 2 ঘন্টা পর এজলাস থেকে নেমে আবার কিভাবে বাদলকে 2 ঘন্টা পর ওই 2 মামলায় জামিন দিলেন? আর আমাদের ছেলেদের জামিন হয় না। এক দেশে 2 আইন। আপনারা বিচার ব্যবস্থাকে আজকে বিতর্কিত করছেন, বিচার ব্যবস্থাকে আজকে ধ্বংস করে দিচ্ছে। আমি আপনার কাছে বিনীত আহ্বান জানাবো, বিচার প্রার্থীরা বিচার আপনাদের কাছে চাইবে, কোথায় যাবে? আপনারা তাদের আবেদন শুনবেন, যদি মিথ্যা হয় সেটা ফেলে দিবেন, তদন্ত করে ফেলে দিবেন। তদন্তকারী বিভাগকে বলে দেবেন, তদন্ত করে যদি সত্য হয় তোমরা এফআইআর করো, আর মিথ্যা হইলে সেটা ফেলে দিবা। আপনাদের থেকে এই কথাটা আসা উচিত ছিল। আরেকটা বিষয় দুঃখজনক হলেও সত্য, আমাদের নোয়াখালীর অপরাজনীতি হোতারা নাকি ঢাকায়। মিস্টার খায়রুল আলম সেলিম, সভাপতি জেলা আওয়ামী লীগ, ইকরামুল করিম চৌধুরী, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ। এটা ওবায়দুল কাদের সাহেবের ঘোষিত কমিটি। এটা কিন্তু দলের কাউন্সিলরদের নির্বাচিত কমিটি নয়। তারপরেও এটা ঘোষণার পর এটা সেন্ট্রাল কমিটি অনুমোদন করে, সেটাও এখনো হয়নি। কিন্তু তারা তাদের ক্ষমতায় বহাল আছে। আপনারা বহাল থাকলে আগের কমিটিরও সবাই বহাল থাকবে। এটা বহাল করতে হয়। আপনাদের এটা অনুমোদনের আগ পর্যন্ত আগের কমিটি কিন্তু নিয়ম মাফিক বহাল থাকে, আমি বুঝি। এটা কি আছে কিনা সে বিষয়টা কখনো আপনারা ক্লিয়ার করেন নাই। আপনারা কোন ক্ষমতা বলে এখন খবরদারি করেন বিভিন্ন উপজেলায়? কোন ক্ষমতা বলে? আপনি ওবায়দুল কাদের সাহেবের কাছে বিচার দিয়েছেন, একরাম আমি 2 জন পদত্যাগ করতে চাই, খুব ভালো কথা। আপনারা 2 জন যদি পদত্যাগ করেন তাহলে এই নোয়াখালীর মানুষ দল মত নির্বিশেষে সবাই আপনাদেরকে ওয়েলকাম জানাবে। আল্লাহ খুশি হয়ে যাবে যে এই নোয়াখালীটা অপরাজনীতির হোতাদের থেকে রক্ষা পেয়েছে। আপনারা পদত্যাগ করেন, এটা তো দলীয় নেতা কর্মীরা খুশি হবে। নতুন ত্যাগী সৎ চরিত্রবান নেতারা নেতৃত্বে আসবে। আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন খায়রুল আলম সেলিম সাহেব, আপনি সেই খায়রুল আলম সেলিম যে খায়রুল আলম সেলিম কোম্পানিগঞ্জে আজকে যেগুলো ঘটছে সবগুলা আপনার নির্দেশেই প্রথম থেকে এখানে শুরু হয়েছে। আপনি কি বঙ্গবন্ধু মোরালে দাঁড়িয়ে বঙ্গবন্ধু চত্বরে বলেন নাই সব সমাধান আগামী 1 সপ্তাহের মধ্যে করব? বলে যান নাই? এই সেলিম সাহেব, 15 টাকার সিগারেটে বেচা যায়, সেটাও ওবায়দুল কাদের সাহেবের কাছে বিচার দেন। এটা নোয়াখালীর মানুষ জানে। বেনসন সিগারেট একটা দিলে আপনাকে যে কোনো জায়গায় নেওয়া যায়।
আপনি আমার কাছে বলেছেন গোপনে যে নোয়াখালীর ডিসিএসপি আর আপনার সুবর্ণচরের উপজেলা ইউনো আপনাকে পাত্তা দেয় না। আপনি বলেছেন মসজিদে ঢুকেন, আপনি বলেন না এই কথাটা। এখন আমি এই কথাটা একটা লাইভে এসে একটা সমাবেশে দুঃখ করে বলেছি। আমার নেতা খায়রুল আলম সেলিম সাহেবের সাথে নোয়াখালী ডিসিএসপি সুবর্ণচরের ইউনো ভালো আচরণ করে না। এই কথাটা বলার পরে ওনাদের টনক নড়েছে, আপনার সাথে একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছে। এখন আপনি তাদেরকে দিয়া এখানে রক্তপাত করাচ্ছেন। এখন আপনার সাথে তাদের কত মাখামাখি, এটা নোয়াখালীর মানুষ জানে, এটা নোয়াখালীর মানুষ জানে। আপনি মেরুদণ্ডহীন প্রাণী। আমি শুনছি ওবায়দুল কাদের সাহেব চেষ্টা করতেছেন যে সেলিম সাহেব নাকি আবার সভাপতি। এরিও একরাম চৌধুরীর যত অপকর্ম তার 25% দায় হইল কে? খায়রুল আলম সেলিম। সব জায়গা তুমি 25% ভাগ আপনি নিয়েছেন। প্রমাণ না করতে পারলে হিজরত করুন। সবখান থেকে আপনি নিয়েছেন। আপনি আমার এখানে যেদিন বলে গেলেন 1 সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করবেন, আমার এখানে সব মানুষ জানে। তার একদিন পরে আপনার ওই সুবর্ণচরে সেখানে একরাম গিয়ে কি কাণ্ড ঘটিয়েছেন আমি বলতে চাই না। আপনার ড্রাইভার, আপনার বডিগার্ড যারা থাকেন তারাই সাক্ষী, তারাই বলেছেন মানুষকে আপনি কি করেছেন। শুনি এই বৃদ্ধ বয়সে জীবন সায়নে এসে নিজের বিবেককে বিক্রি করে দেন, নিজেকে বিকিয়ে দেন। আপনার মতো নির্লজ্জ ব্যক্তি আগামী নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি যদি নির্বাচিত করা হয়, সেক্ষেত্রে নোয়াখালী অপরাজনীতির আরেকটা চমক ছাড়া আর কিছু হবে না। ভুল করবেন না। কেউ যদি আমার এই কথাগুলো শুনে থাকেন, মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবেন। এদেশে তো নীতি নৈতিকতা নিয়ে রাজনীতি করার লোক নেই মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া। অন্যরা নেতৃত্বে আনে কি জন্য আপনারা জানেন। ওনাদের কি উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একজনকে নেতৃত্বে আনেন সেটা আপনারা ভালোভাবে জানেন। নতুন করে বলে আমি কাউকে বিব্রত করতে চাই না। আমি নেত্রীর কাছে নিবেদন করব, যারা আমার এই কথাগুলা শুনছেন, নেতৃত্ব এত সময় নেয় এটা শোনার, আপনারা একটু শোনাবার ব্যবস্থা করিবেন। নোয়াখালীতে এই খায়রুল আলম সেলিম এবং একরামের এই যে অপরাজনীতি এবং দুঃশাসন, এটা থেকে নোয়াখালীর মানুষ মুক্তি চায়। খায়রুল আলম সেলিম সাহেব কোনদিন সভাপতির চেয়ারে বসতে পেরেছেন? আপনি তো কার্যকরী কমিটির সদস্যদের চেয়ারে আপনার স্থান। হ্যাঁ, আর পাগল বাড়িছে বলে 2095 সাল না কত সালে, হ্যাঁ 2094 সালে এত কি আসিল, হ্যাঁ কি সেক্রেটারি বলে 2094 সালে হয়েছে। মাথা টাথা খারাপ হয়ে গেছে, আইলিয়ে গেছে খাই। হ্যাঁ, রাইতেলে তো চেহারা এগুলো দেখেন না। আমার আব্বাকে রাজাকার বলেছ একরাম,
তুমি মনে করিও না ওবায়দুল কাদের ছাড়া আর কেউ নেই। মৃত মোশাররফ হোসেনের সন্তান আমি আব্দুল কাদের মির্জা যদি বেঁচে থাকি, যদি এ পথে আমার মৃত্যু হয়, আমার নানাকে তুমি যে শান্তি কমিটির প্রধান বলেছ, আমার নেতা আমার নানা 1963 সালে মৃত্যুবরণ করেছে, শান্তি কমিটি হয়েছে 71 সালে, আর আমার বাবাকে রাজাকার বলেছ, প্রমাণ তোমাকে করতে হবে, না হয় তোমার জীব আমি ছিঁড়ে ফেলব। আমি কোন নেতা আত্মহত্যা করি না, আমি ওবায়দুল কাদেরের ভাত খাই না, ওবায়দুল কাদেরের রক্ত চক্ষুকে আমি ভয় করি না, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। নেত্রী মানি শেখ হাসিনাকে, শেখ হাসিনার ছায়ায় এখনো বেঁচে আছে, না হলে হয়তো আমাকে যেভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে, বারবার গুলি করা হয়েছে, আমার মৃত্যু হতো অপরাজনীতিক হোতাদের হাতে। আজকে কোম্পানিগঞ্জের রাজনীতিও আবার ওবায়দুল কাদের তুলে দিতে চায়, এটা কোম্পানিগঞ্জের আওয়ামী লীগ কর্মীরা মানবে না। আপনার এই খেলা খেলবেন না ওবায়দুল কাদের সাহেব, এই খেলা খেলবেন না। আপনার সিট সে তো আওয়ামী লীগের এখানে কর্মীরা আপনার থেকে টাকা নিয়ে এখানে বক্তৃতা দেওয়ার জন্য আসে, বক্তৃতা দিয়ে চলে যায়, যারা স্লোগান দেয়, যারা নির্বাচিত করে, তাদের হৃদয়ের কথাগুলা জানতে হবে, তাদের হৃদয়ের কথা জানতে হবে। কোন অপরাজনীতির হোতাকে এখানে দায়িত্ব দেবেন, তার দায় দায়িত্ব যা ঘটবে তার দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।